বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। সাধারণত আমাদের আড্ডায় যারা আসেন আড্ডা দিতে, তারা কোনো না কোনো বিষয়ে পারদর্শী মানুষ। কেউ ভালো সিনেমা বানান, কেউ ভালো গল্প লেখেন, কেউ ভালো কবিতা লেখেন, কেউ ছবি আঁকেন, ছবি তোলেন। কিন্তু আমাদের আজকের গেস্ট এমন একজন মানুষ যিনি একেবারে সাধারণ একজন মানুষ, অন্তত তিনি নিজেকে তাই বলেই ক্লেম করতে ভালোবাসেন। উনি পেশায় চাকরিজীবী। 10টা-7টার কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে উনি গল্প লেখেন, দুর্দান্ত আবৃত্তি করেন, বিভিন্ন সংগঠনের সাথে উনি যুক্ত। আর যেটা খুব সিরিয়াসলি করেন সেটা হচ্ছে থিয়েটার। আলাপ করিয়ে দিই আমাদের আজকের গেস্ট সৌমিন্দ্র ব্যানার্জি। নমস্কার। সৌমিন্দ্রদা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংক ইউ। ফাইনালি তোমার সাথে বসা হচ্ছে, যেটা আমরা প্রায় লাস্ট 1 বছর ধরে প্ল্যান করছি। হ্যাঁ, তো আপনাদের বলি, সৌমিন্দ্রদা রাহি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত। আমাদের একটা প্রোডাকশন খুব শিগগিরই নামছে 17 তারিখ গিরিশে। আমরা সেটা নিয়ে অনেক কথা বলবো। তো সবার আগে এটা বলো সৌমিন্দ্রদা, এই সাধারণ মানুষ, আমার সামনে যে সাধারণ মানুষ বসে আছে এই মুহূর্তে, এই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করি সে কেমন আছে? প্রথমত এই সাধারণ মানুষ কেমন আছে বলার আগে একটা কথা বলে নিই যে সত্যি এরকম একজন সাধারণ মানুষকে এরকম একটা প্ল্যাটফর্মে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে শুধু একটা থ্যাংক ইউতে সেটা কমে না, মানে কিছু হয় না আর কি, শেষ হয় না। অনেক 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 ধন্যবাদ। কারণ সাধারণ মানুষের তো অনেক কিছু বলার থাকে, কেউ তাদেরকে খুব একটা পাত্তা টাত্তা দেয় না আর কি। তুই যে এরকম একটা সাধারণ মানুষকে পাত্তা দিচ্ছিস, এটার জন্যে মানে সাধারণ মানুষের তরফ থেকে ধন্যবাদ জানলাম আর কি। সাধারণ মানুষ ভালোই আছে আর কি, মানে সমস্ত সাধারণ মানুষই বিভিন্ন রকমভাবে ভালো আছে। বিভিন্ন চাওয়া পাওয়া, না পাওয়া, অনেক না পাওয়া এবং অনেক কিছু ছোট ছোট পাওয়া নিয়ে ভালো আছে। আর একটু ভালো থাকতে পারে হয়তো সাধারণ মানুষ, সেটা হয়তো সব ক্ষেত্রে হচ্ছে না। তার কিছু সমস্যা আছে, সামাজিক কিছু সমস্যা আছে। আর মধ্যবিত্ত সাধারণ মানুষের তো বেশ কিছু সমস্যা আছে। মধ্যবিত্ত সাধারণ মানুষ আমরা যারা, আমাদের বড় হয়ে ওঠাটা অন্যরকম, আমাদের ভাবনা চিন্তাগুলো অন্যরকম বলবো না, ভাবনা চিন্তাগুলো হয়তো একটু তো অন্যরকমভাবে ভাবার চেষ্টা করে। আমার মতো প্রচুর মানুষজনই আছেন, তারা এই সময় একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন বটে, ভয় পেয়ে যাচ্ছেন, কি হবে বোঝা যাচ্ছে না। মাঝে মধ্যেই মনে হচ্ছে যে এই সমাজটার থেকে বাইরে যদি অন্য কোথাও চলে যাই তাহলে খুব ভালো হয়। তো সেই সমস্ত জায়গাগুলো তো রয়েছেই, সেই সমস্ত। এবং আমাদের মধ্যবিত্তদের একটা খুব জিনিস আমরা পারি, যেটা হয়তো আর অন্য কোনো মানুষ পারেন না, সেটা হচ্ছে আপোষ করা। আপোষ করতে করতে আস্তে আস্তে পাপোশ হয়ে গেলেও আমরা আপোষ করা ছাড়ি না। তো আপোষ করে ভালোই আছি, চলে যাচ্ছে মোটামুটি। তুই কেমন আছিস বল? তুইও? আমিও ভালোই আছি, তোমাদের সাথে আড্ডা মারছি, সময় সুযোগ পেলে চাকরি বাকরি সামলে ভালোই আছে, চলে যাচ্ছে। এটাই ইম্পর্টেন্ট আর কি, মানে চাকরি ছাড়া তো কোনো উপায় নেই আর কি, বেসিক্যালি আমাদের মধ্যবিত্ত সমাজের নেই। হ্যাঁ, কথাটা ঠিক যে একটা সময় বাংলার প্রচুর মানুষ প্রচুর ব্যবসা ট্যাবসাই করতেন এবং বহু কাজ করেছেন, ব্যবসায়ী হিসেবে তাদের প্রচুর অর্থ উপার্জন করেছেন। এখন আস্তে আস্তে একটা কলোনিয়াল, মানে এই যে বাঙালি গত 300 বছরে তৈরি হয়েছে, সেখানে আমরা চাকরি ছাড়া আর কিছু করতে পারিনি বা পারছি না। তো এই আর কি, সেটা তো করতেই হবে, কিছু করার নেই। তো আমরা যদি তোমার থিয়েটারের ভালোবাসা নিয়ে কথা বলি, শুরুটা মোটামুটি কবে থেকে, কোন বয়সে? মানে তুমি তো একটা থিয়েটারের বাড়িতেই বড় হয়েছে বলতে গেলে। একদম বিভৎসভাবে একটা থিয়েটারের বাড়িতে বড় হয়েছি। আমার কাকা, আগে আমি বলবো আমার জেঠু ডক্টর দীনেন ব্যানার্জি, তিনি একজন থিয়েটারের মানুষ। আমার বাবা অবভিয়াসলি তাদেরকে সাপোর্ট করাও একজন মানুষ, থিয়েটারের মানুষ। আমার দাদু থিয়েটার করেছেন এবং সর্বোপরি আমার কাকা, যিনি মানে একটা ইনস্টিটিউট বলা যেতে পারে থিয়েটারের, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। এবং আমি গর্বিত যে আমি আমার কাকার ভাইপো, এবং আমি এই ফুল কাকাকে খুব কাছ থেকে না দেখলেও কাছ থেকে তো অবভিয়াসলি দেখেছি। তো হ্যাঁ, থিয়েটারের আমার দাদা
থিয়েটার করে, গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়ান ডক্টর সমীপেন্দ্র ব্যানার্জি। তার মেয়েরা থিয়েটার করে, আমি থিয়েটার করি। আমার বোন কঙ্কাবতী খুব ভালো থিয়েটার করে, সমস্তভাবে রয়েছে। তো হ্যাঁ, মানে থিয়েটারটা ছোটবেলা থেকেই ভালোবাসা তৈরি হয়েছে। বাড়িতে গিয়ে যখন দেখেছি যে এরকম একটা জিনিস, এটা তো একটা লাইভ পারফরমেন্স অ্যাকচুয়ালি, এবং এটা খুব ইন্টারঅ্যাক্টিভ একটা পারফরমেন্স। যখন কেউ থিয়েটার করে তখন দর্শকের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। এটা ভীষণভাবে একটা টানার ব্যাপার, ছোটবেলা থেকেই ভীষণভাবে। প্রেমে তো ছোটবেলা থেকেই বিভিন্নভাবে পড়েছি, থিয়েটারও তার মধ্যে একটি, সেটাও একটা প্রেমের মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, সেটা নিয়ে পার্সিউ করার জন্য যে সাহসিকতা দরকার ছিল, যে সমস্ত আন্দোলন করার জন্যই তো একটা মানে অনেক কিছু ছাড়তে হয় আন্দোলন করতে গেলে। তো ওই মধ্যবিত্ত ছাপোষা মানুষ হিসেবে সেই ছাড়টা আমরা ছাড়তে পারিনি। তো তার ফলে থিয়েটার পেশা বলতে যেটা বোঝায় সেটা আমার মধ্যে হয়তো তৈরি হয়ে ওঠেনি। আমি পেশার জন্য অন্য কিছু জিনিসকে, অন্য কোনো কাজকে আমি নিজের কাজকে বেছে নিয়েছি। থিয়েটার করলে হয়তো সেই অনেক কিছুই করতে পারতাম না ভেবে সেই সাহসিকতা সত্যিই দেখাইনি। কিন্তু হ্যাঁ, ভালোবাসা প্রেমের মধ্যে কোনো খামতি নেই, মানে থিয়েটারের প্রতি ভালোবাসার প্রতি কোনো খামতি নেই। এখানে যদি মানে তোমার কথা জেড টেনেই বলছি, দুরকম স্কুল অফ থটের মানুষ তো আছেন, যারা ধরো তুমি বলছো যে তুমি থিয়েটারে ভালোবাসা থাকা সত্ত্বেও সেটাকে পেশা করোনি। আবার কিছু মানুষ এরকমও আছেন, মানে যারা ধরো এক ধরনের মানুষ বলছেন যে ভালো লাগার জিনিসটাকে পেশা করো, তাহলে কাজটা খেলা মনে হবে। আবার ধরো অন্যরকমও আছে। আমি নিজেও যেটা ব্যক্তিগতভাবে মনে করি, তোমার সাথে কিছুটা একমত। ভালো লাগার বা ভালোবাসার জিনিসটাকে যদি পেশা করি, সেখান থেকে যদি অর্থ উপার্জনের একটা জায়গা চলে আসে, তাহলে বোধহয় কিছু দায়বদ্ধতা চলে আসে, বা ভালোবাসাটা বোধহয় কোথাও একটু কম্প্রোমাইজড হয়ে যায়। সেই কারণেই কি তোমার মানে পেশা না, না, হিসাবে এরকম নয়, জন্য তুমি তা নয়। এবার এইটার উত্তরে একটা অন্যদিকে বলা যেতে পারে, তোমার নেশা এবং পেশা যদি এক হয় তাহলে সেটা একটা দারুণ ব্যাপার হয় সবসময়। এবং পৃথিবীতে 2-3% মানুষ আছে যারা তাদের নেশাটাকে পেশা হিসেবে মানে করে নিতে পেরেছে, তারা পেশা আর নেশা এক করতে পেরেছে। এই যে একটা ঘটনা আমরা ইউজুয়ালি বলে থাকি যে থিয়েটারের ক্ষেত্রে বা যে কোনো শিল্পের ক্ষেত্রে আমরা বলে থাকি যে একজন শিল্পী কিরম হবে, একজন শিল্পী, আমাদের চোখের সামনে একটা শিল্পী কিরম হবে, ছোটবেলা থেকে দেখে আসা। আমরা 90 দশকের বাচ্চা যারা, তারা দেখে এসছি একজন শিল্পী, স্কুলের টিচার, সিপিএম এর নেতা, এরা কিরম হবে? এরা হবে হচ্ছে খুব একটা খেতে টেতে পায় না, একটা নোংরা পাঞ্জাবি, একটা জিন্সের প্যান্ট বা এমনি একটা প্যান্ট, হাওয়াই চটি বললে এখন অবশ্য অন্যরকম মনে হয়, বাট হাওয়াই চটি, কাঁধে একটা ঝোলা ব্যাগ, তার ভেতরে গুচ্ছের কাগজ, কি কাগজ আমি জানি না, গুচ্ছের কাগজ, আলু থালু চুল, বিড়ি ফিড়ি খায়, রাস্তার দোকানে চা খায়, কাউকে জিজ্ঞেস করে চা খাচ্ছে, ভাই এক কাপ চা খাবি, এই একটা আমরা চিত্র মোটামুটি আমরা ধরেছি। এটার বাইরে যখনই একটা লোক যাচ্ছে তখনই আমাদের মনে হচ্ছে নির্ঘাত একটা ধান্দাবাজ। এটা আমাদের মধ্যবিত্তদের সমস্যা। আমাদের মধ্যবিত্ত এটা ভাবে যে যে লোকটি টাকা রোজগার করছে, অধিকাংশ ক্ষেত্রে সেই লোকটি 2 নম্বরই করে টাকা রোজগার করছে, কারণ আমরা সেই টাকা রোজগার করতে পারছি না। আমরা তো মধ্যবিত্তদের সমস্যা আরেকটা, সেটা যে আমরা যে একটু সাহস করে হিংসে করব সেটাও করতে পারি না। তখন আমাদের তো অন্য অনেক মানে ব্যাগেজ আছে আর কি। সেটা হচ্ছে বেশি হিংসে করে ফেললে আবার যদি ভগবান পাপ দেয়, বেশি হিংসে করবো না, একটু হিংসে করবো, সামান্য ছোট্ট একটুখানি, ওইটা একটু সমস্যা। তো তার ফলে এইটা নয় যে পেশাতে যেই মুহূর্তে টাকা চলে আসবে সঙ্গে সঙ্গে সেই পেশাটা খারাপ জায়গায় চলে যাবে, এরকম নয়। এবং এই একটা কারণ বটে যার জন্যে থিয়েটারে, বাংলা থিয়েটারে কোথাও গিয়ে হয়তো টাকা পয়সাটা কম, পেশাদারিত্ব টাকা পয়সাটা কম। লোকজন ভাবে যে থিয়েটারটা করলে সে বিনা পয়সাতেই করবে, এবং মানে থিয়েটার করে আবার টাকা চাইবে কি করে। তাই জন্য পাড়ার লোকেরা জিজ্ঞেস করে, মানে জানি না তোকে জিজ্ঞেস করেছে কিনা, আমায় খুব একটা কোনোদিন করেনি, কারণ সবাই জানতো আমি চাকরি করি। আমারই পাড়ারই, মানে দমদম পার্কেরই আমাদেরই একটি ছেলে, পরিচিত ছেলে, ভীষণ আমার প্রিয় ছেলে, একটি কোলাজ বলে, সে প্রচুর জায়গায় এখন অভিনয় করছে। তাকে, তার পেশাই হচ্ছে থিয়েটার করা। তো তাকে লোকজন জিজ্ঞেস করেছে যে আচ্ছা থিয়েটার তো করো, কিন্তু এছাড়া কি করো? না থিয়েটার করি। মানে সে তো ঠিক আছে, চাকরি বাকরি কি করো?
তো এটা মধ্যবিত্ত সমাজের সমস্যা যে তারা থিয়েটারটাকে একটা পেশার থিয়েটার বা ছবি আঁকা যে কোনো আর্ট ফর্মটাকে তার পেশা হিসেবে ধরে না, কারণ মনে হয় যে ওটাতে পয়সা না দিলেও চলে আর কি, বিনা পয়সায় করা যেতে পারে আর কি, তো থিয়েটারই করে। কিন্তু তা নয়, আমরা আমাদের যে থিয়েটারটা করি আমরা, সেটা আমরা পয়সা দিয়ে টিকিট বিক্রি করি। আমি খুব ছোট একটা দল রাহি, আমরা আমাদের মতো করে অভিনয় করার চেষ্টা করি, সবাই চাকরি বাকরি করছে, কেউ পেশাদারি অভিনেতা নয়, মানে থিয়েটারই তার একমাত্র রুজি রুটি সেটা নয়। তো তাও আমরা কোনো ফ্রিতে টিকিট দিই না, একদম দিই না। আমরা পয়সা দিয়ে টিকিট বিক্রি করি এবং সেই টিকিট কেটে আসতে হয়, এবং আমাদের পরিবারের লোককেও সেই টিকিট কেটে আসতে হয়। আমরা বিনা পয়সায় পারফর্ম করি না। তো এটা আমরা আমাদের মতো করে করি, সব দলই এখন মোটামুটি তাই করে। ইনভাইটিদের দিয়ে দেখিয়ে, কিছু কিছু লোক থাকে যারা হয়তো যাদেরকে জানি যে ইনভাইট করলে সুবিধে বা অন্যরকম হয়, তাদের হয়তো করি, কিন্তু খুব কম, মানে করি না। আমরা ইনভাইট করে দেখি না, আমরা টিকিট বিক্রি করি। তো তার ফলে সেখানে আবার একটা, ওই যে তুই যে প্রশ্নটা করলি যে পেশাদারি হয়ে গেলে কি দায়বদ্ধতা চলে আসে, তো একদম দায়বদ্ধতা চলে আসে, এবং দায়বদ্ধতা তোকে ভালো কাজ করতে আরো বেশি সাহায্য করে, যে আমি আরো ভালো কাজ করব। এবার দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে পেশাদারিত্ব আর লোভ, এর মধ্যে তফাৎ আছে। অর্থ রোজগার করতে 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 ধর ফর এক্সাম্পল থিয়েটার করতে 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 আমি এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে আমার সত্যিই অর্থের প্রয়োজন, প্রচন্ড অর্থের প্রয়োজন হয়েই যাবে, স্বাভাবিক ব্যাপারই। তখন আমি যাতা করছি আর কি। যেমন ফর এক্সাম্পল এখন প্রচুর রিলস বেরোয়, দেখবি যে রিলসগুলো আমরা দেখে থাকি, তারা শুনেছি লক্ষ লক্ষ টাকা নিয়ে রোজগার করেন। অত্যন্ত খারাপ কিছু কন্টেন্ট, অসভ্য কন্টেন্ট, মানে অসভ্য, একেবারে অসভ্য কন্টেন্ট, কিছু অসভ্য অশিক্ষিত বাজে লোকজন তারা কন্টেন্ট করছে। আমি কাউকে ছোট না করেই বলছি, রিক্সা চালাচ্ছেন, পরোটা বিক্রি করছেন, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, এবং তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। সেলিব্রিটি বলতে আমরা কি বুঝি? যার কাজকে নিয়ে সেলিব্রেট করা হবে। তো একজন খুব ভালো পরোটা বিক্রি করেন, তার কাজকে নিয়ে সেলিব্রেট করাই যেতে পারে, কিন্তু তিনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছেন এবং রোজগার করছেন এবং পেশা হয়ে যাচ্ছে ওটা, এবং উনি যাতা জিনিস করছেন, সেটাতে সমস্যা আছে, সেটাতে সমস্যা আছে। আর এছাড়া নিশ্চয়ই পেশা তো হতে হয় উচিত, একজনই হওয়া উচিত। মানে এখন লোকজন থিয়েটার, আমার প্রচুর বন্ধু বান্ধব আছেন যারা থিয়েটার করেন, পয়সা নেন, একদম পরিষ্কার, পয়সা ছাড়া থিয়েটার করেন না, করবেনই বা কেন তারা? মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমারই রিসেন্টলি ডিসেম্বর মাসে আমার শো 17 তারিখে, তারপরে 20 তারিখে আমার একটি জায়গায় একটা ধারাভাষ্য, একটা ওই পাঠ করার আছে। তারা আমাকে বলছে তুমি খুব ভালো করো, খুব ভালো, ভীষণ ভালো হচ্ছে, খুব ভালো, তোমার মতো গলা খুব, রবীন্দ্রনাথে শুনেছিলাম, তারপরে তোমার শুনছি, মাঝখানে সত্যজিৎ রায় এরকম গলা টলা বলতেন, অমিতাভ বচ্চন টচ্চন, তারপরেই তুমি, এত কিছু ভালো ভালো বলছেন, পয়সা দেওয়ার কথা বলছেন না। এবার আমি যে 1 ঘন্টা ওখানে স্পেন্ড করব, তার জন্য আমি যে শ্রম দেবো, তার জন্য তো পয়সা দরকার। এবার আমি চাইছি না, তার কারণ এটা আমার পেশা না, মানে ওইখান থেকে আমি যদি পয়সা না পাই আমার সমস্যা হবে না। কিন্তু এই 1 ঘন্টা তুমি মানে তোমার কথা কেটেই বলছি, তুমি 1 ঘন্টা শ্রম ওখানে দিচ্ছ, সেটার জন্য তো তোমাকে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর একটা প্রস্তুতি নিতে হয়েছে নিশ্চয়ই, জায়গাতে পৌঁছতে। একদম একদম চর্চা না, আমি তো চর্চা করেছি এটা, আমি এই চর্চাটার উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল নই, কিন্তু আমি তো চর্চা করেছি। যে সময় আমি হয়তো ফুটবল খেলতে পারতাম, সেই সময় তো ফুটবল না খেলে আমি চর্চা করেছি। তো সেই চর্চার জন্য উনি ওনার আমার প্রতি একটা কনফিডেন্স এসছে। আমি ওনাকে কিছু বলছি না, ঠিক আছে, নাই হতো, মানে আমার ক্ষেত্রে কথা বলছি না, এবং আমার ক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়। যারা পেশাদার তাদের ক্ষেত্রে এটা সমস্যা, তাদের কাছেও এরকমই এক্সপেকটেশন, হ্যাঁ, তাদের কাছেও এরকম এক্সপেকটেশন চলে আসে, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে এর জন্য দায়ী মনে করি, যে আমি এই কাজটা না করলে হয়তো কোনো একজন পেশাদার যে হয়তো 1000 টাকা পেত বা 500 টাকা পেত বা যা পেত, কি পেত আমি জানি না, বাট পেত, সেটা পেলো না, কারণ আমি ফ্রিতে কাজটা করে দিলাম। আমার মনে হলো আমি তো আনন্দ পেলাম, 4টে লোক আমার গলা শুনলো, ব্যাস ওটাই তো হবে, আমার তো দরকার নেই টাকাটার। তো পেশাদার তো আসা উচিত। আর এটা কিন্তু আমি জানি না ভারতবর্ষের অন্যান্য কোনো জায়গায় কিন্তু এরকম নয়, মানে থিয়েটার করে দিল্লিতে লোকজন
পয়সা রোজগার করে সংসার চালান, মানে ভালোভাবে সংসার চালান। কলকাতাতেও চালান, এরম নয় চালান নয়, কিন্তু দিল্লিতে অনেক বেশি সংখ্যক লোকজন চালান, বম্বেতে বেশি সংখ্যক লোকজন চালান, অন্যান্য জায়গায় বেশি সংখ্যক লোকজন চালান। কলকাতাতে কম্পারেটিভলি কম, সেই স্ট্রাগলটা অনেক বেশি। এমনিতেই কলকাতাতে মার্কেট অনেক সমস্যা আছে, তো সেটা তো অর্থনৈতিক সমস্যা আছেই, সেটা নিশ্চয়ই বলা যেতে পারে। বাট অন্যান্য জায়গায় কিন্তু চালান এটা। তো পেশাদারি তো থাকা উচিত, একদম 100% থাকা উচিত। বেশ, তোমার কথা যে টেনে যদি আরেকবার ফিরে আসি, তুমি বললে তোমার পরিবারের লোকজন বা তোমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা যান তোমাদের নাটক দেখতে, তারাও টিকিট কেটে দেখেন। থিয়েটারে যে আমরা ডিসিপ্লিনের একটা ধারণা ছোটবেলা থেকে জেনে আসি, থিয়েটার মানে অসম্ভব ডিসিপ্লিনড একটা প্র্যাকটিস, যেখানে অভিনেতা থেকে শুরু করে মানে কোনো তারকা নেই, সবাই খুব ডিসিপ্লিন একটা ওয়ের মধ্যে দিয়ে যান পদ্ধতি। এটা কি সেই ডিসিপ্লিনারি পার্ট? আর মানে কতটা ডিসিপ্লিন শেখায় থিয়েটার? থিয়েটার ভীষণ ডিসিপ্লিন শেখায়। আমি না নাটক বলি না, আর আমি বলি থিয়েটার। নাটক বলি না, কারণ নাটকটার এখন এত অপভ্রংশ তৈরি হচ্ছে। নাটক করবেন না তো, আমরা কথায় কথায় বলি, তাই জন্য আমি থিয়েটার বলি। থিয়েটার মানে শুধু অভিনয় করা নয়, এটা মানে ফুলকাকারি একবারের কথা যে থিয়েটার মানে শুধু অভিনয়। থিয়েটার মানে হচ্ছে সবটা, পেছনের স্টেজ, লোকেদের জন্য খাবার এনে দেওয়া, এই সমস্ত কিছু নিয়েই, টিকিট বিক্রি করা, স্টেজ পরিষ্কার করা, এই সমস্ত কিছু নিয়েই থিয়েটার। শুধু অভিনয় একটা পার্ট, অবভিয়াসলি একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অভিনয়, কিন্তু এই সবকটা নিয়ে একটা থিয়েটার হয়। প্রত্যেকটা লোকই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যিনি স্টেজ করছেন, যিনি আলো করছেন, যিনি মিউজিক করছেন, যিনি টিকিট বিক্রি করছেন, যিনি প্রত্যেকের জন্য চা এনে দিচ্ছেন, যিনি শোয়ের পরে ঘুগনি রুটিটা হবে না চিকেন রোল হবে সেইটা দেখছেন, এই প্রত্যেকটা নিয়েই থিয়েটার। যারা স্টেজে আছেন এবং যারা স্টেজের পেছনে আছেন, তো এবং এটা না একটা থিয়েটারই একমাত্র মাধ্যম বলে আমার মনে হয়, আমি অন্য কোনো মাধ্যম থাকতে পারে আমি জানি না, অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যমটা একটা টিম বন্ডিং শেখায়। মানে ফর এক্সাম্পল, 5টা লোক নাচছেন, নৃত্য পরিবেশন করছেন, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার, নিঃসন্দেহে দরকার। কে কখন হাত তুলছে, কে কখন হাত নামাচ্ছে, দরকার। থিয়েটারেও কিন্তু এটা সাংঘাতিকভাবে দরকার। মানে অ্যাক্টর এবং কো অ্যাক্টর, একটা চরিত্রে 4জন লোক আছে, 2জন কথা বলছে, 2জন বলছে না। ওই যে 2জন বলছে না তারাও কিন্তু অভিনয় করছেন, এবং এই 2জন লোক কিন্তু 2জনের প্রতি একটা অদ্ভুত বিশ্বাস না থাকলে ভালো অভিনয় হয় না। কো অ্যাক্টরের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা এই এতটা কথার মধ্যে আমরা কি শিখলাম? বিশ্বাস শিখলাম, মানুষের মধ্যে একটা ইউনিটি বোধ তৈরি করার একটা প্রসেস শিখলাম, শুনলাম কথাটা। থিয়েটারের মধ্যে কে টাকা দিচ্ছে, কে টাকা দিচ্ছে না, কে বড় লোক, কে গরিব লোক, ইউজুয়ালি হয় না। তো একটা সাম্যবাদের কথাও শুনলাম। 6টা থেকে রিহার্সাল মানে 6টা থেকেই রিহার্সাল, 6:30 থেকে শো মানে আমরা 6:30তেই শো শুরু করব, সে কেউ আসুক না আসুক, কার্টেন উঠবে 6:30 শুরু হবে। সময়ানুবর্তিতাও শিখলাম। তো একটা মানুষ সে সময়ানুবর্তিতা শিখছে, তার সময়ের জ্ঞান বাড়ছে, তার ইউনিটি শিখছে, সে মানুষের প্রতি তার সম্মান শ্রদ্ধা, বিভিন্ন স্তরের মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা বাড়ছে, সে একসাথে কাজ করতে শিখছে, সে বিভিন্ন রকম কাজ করতে শিখছে। তো থিয়েটার তার মানে একটা মানুষ তৈরি করার পাঠশালা থিয়েটার। এটা আমাকে প্রথম থেকে ভীষণভাবে টানে, যে থিয়েটার করছে একজন খুব খারাপ লোক, থিয়েটার করেন সচরাচর দেখা যায় ছোটবেলা থেকে যারা থিয়েটার, হঠাৎ করে পাড়ায় একটা থিয়েটার করছেন, নিশ্চয়ই তার মধ্যে এ রয়েছে, আমি কিছু বলছি না সেটা, কিন্তু বলছি যে এই প্রসেসের মধ্যে দিয়ে বড় হয়েছে হয়, সচরাচর আমি দেখিনি। মানে এটা আমরা মজা করে বলি যে থিয়েটার বাজে লোকেরা থিয়েটার করে না, মানে এটা হয়তো আমি নিজের দিকে ঝোল টেনেই বললাম, বাট হ্যাঁ, আমি দেখিনি খুব একটা করতে। তো ছোটবেলা থেকে থিয়েটার পরিমণ্ডলে বড় হওয়া, অভিনয়, সেখান থেকে নির্দেশকের জার্নিটা কেমন ছিল? মানে
অকস্মাৎ। আচ্ছা, হ্যাঁ। মানে এরম নয় যে একটা নির্দেশক হব টব বলে এরম ব্যাপার। এই ব্যাপারটা খুব মানে আমার কাছে খুব লজ্জারও আরকি বেসিক্যালি, যে হঠাৎ করে দল ঠিক করলো যে তুমি এই নাটকটার নির্দেশনা দাও। এবার আমার মনে হলো করে দেখি, মজার জিনিস, একটু নতুন কিছু করে দেখি। বড়জোর কি হবে? ফেল করবো, লোকজন গালাগালি দেবে, এইটুকুনি, পরের বার করবো না। এইটুকুনি ব্যাপার। তো সেইখান থেকেই নির্দেশনা করছি। নির্দেশনাতে একটা মজা আছে, সেটা আমি যেটা করতে গিয়ে বুঝলাম, সেটা তোমায় কিছু করতে হয় না, কিন্তু প্রচুর জ্ঞান দিতে হয়। তো এটার যে একটা মজা, যে আমায় কিছু করার দরকার নেই, সে এটা করো, ওটা এটা করো। আমি এরকম নই অবভিয়াসলি, এটা ওটা করো, ওটা ওটা করো। আমি ইউজুয়ালি বিলিভ করি যে প্রত্যেক যারা অভিনয় করছেন তাদের নিজস্ব বোধ বুদ্ধি দিয়েই তারা অভিনয় করেন, এবং আমি শুধু জাস্ট আমি যেটা চাইছি সেটা আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আমার মতো করে ভেবে আমি সেটা বানানোর চেষ্টা করি। আমার মতো বলে কিছু হয় না, আবার আমি অন্যদের কাছ থেকেও তার মতটা নিয়ে একটা জিনিস তৈরি করি। এই শুধু নির্দেশনায় আমার যে নামটা দেওয়া হচ্ছে তাতে আমার চরম আপত্তি আছে। আমার মনে হয় যে এটাতে সব জায়গাতেই তাই দেওয়া উচিত, যেটা টিমের নাম দেওয়া উচিত। কারণ ওই যে বললাম, থিয়েটার ইজ বেসিক্যালি টিম ওয়ার্ক। সবাই মিলেই এটা তৈরি করছে, আলাদা করে আমি বানাচ্ছি সেরকম নয়, সবাই মিলে তৈরি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের দলের যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু ইনপুট দিচ্ছেন, তারা প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ভাবছেন, এসে বলছেন সৌমিন্দ্র এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, এটা করবো, এটা করিস, এটা করলে করতে পারিস, এটা না ভালো হচ্ছে না, ওটা একটু ভালো হচ্ছে। তো সবাই মিলেই করছে। হ্যাঁ, আমি একটু ব্যাপারটাকে ওই টিমটাকে হ্যান্ডেল করছি, একটু বলা যেতে পারে। তো এরম ব্যাপার নয় যে আমি হেভি বড় নির্দেশক হয়ে গেলাম এবং পরপর করবো। থিয়েটার অভিনয় করতেই বেশি ভাল লাগে সবসময়। এটা একটা দল দায়িত্ব দিয়েছে, তো সেই হিসেবে দায়িত্বটা পালন করার চেষ্টা করবো, আর চেষ্টা করছি আর কি। তোমাদের দল নিয়ে আরেকটু কিছু বল। রাহি। রাহি দলটা হচ্ছে অনেক দিনের, প্রায় 1991 সালে তৈরি হয়েছিল। পঙ্কজ গুপ্ত তিনি দলটা তৈরি করেন। এটা ওই একটা মধ্যবিত্ত দল। এই দলে সবাই চাকরি করে, বিভিন্ন রকম চাকরি বাকরি করে। খুব থিয়েটারিক ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর লোকজন এসে অভিনয় করছেন সেরকম নয়, কিন্তু প্রত্যেকেই এই থিয়েটার ব্যাপারটাকে ভালোবাসে। ভালো জায়গাটা, মানে ভালোবাসার জায়গাটা সবার, এই ব্যাপারে সবাই খুব অনেস্ট। তো সবাই তার মতো করে চেষ্টা করে। আমি কখনোই বলবো না যে সেটা একটা সবকটা চেষ্টাই যে ভীষণ মানে ইন্টারন্যাশনাল লেভেলের বা সাংঘাতিক বিশাল ভালো মাত্রায় হয়, তা নয়। কিন্তু হ্যাঁ, আমরা এর আগে বেশ কয়েকটা অভিনয় করলাম। খড়ন বলে একটা অভিনয় করলাম, তারপরে মেডিসিন বলে একটা অভিনয় করলাম। তো সেগুলো দেখে লোকজনের বেশ ভালো টালো লেগেছে, তারা বেশ অ্যাপ্রিসিয়েট করেছে। খড়নের খুব অ্যাপ্রিসিয়েট করেছে, মেডিসিনও যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে সবাই। তো সেইখান থেকে একটা সাহস পাওয়া, আর সেরমই আর কি। বেশ কিছু চরিত্র আছে যারা বেশ ভালো অভিনয় করেন আমাদের দলে। সোহম বলে একজন, আমারই মানে ওই আরেকটি নাটক, যে সেই নাটকটার নির্দেশক সোহম, খুব ভালো অভিনয় করেন। আমাদের একজন সিনিয়র অভিনেতা আছেন দীপ্তা, খুব ভালো অভিনয় করেন। মহিলারা বেশ কিছু আছেন যারা খুব ভালো অভিনয় করেন। তো সবাই মিলেই অভিনয় করি। খারাপ না, ভালো, ঠিকঠাক চলে যাচ্ছে। এছাড়া আমি একটি দলের সাথে, একটার সাথে অভিনয়ের মতো নয় বাট এমনি যুক্ত, সংলাপ কলকাতা, সেখানে অনেকেই আছেন যারা খুব ভালো অভিনয় করেন, পেশাদারি অভিনয় করেন। তো রাহি জার্নিটা এটাই আর কি। রাহি বিভিন্ন রকম অভিনয় করেছেন, বিভিন্ন রকম, মূলত পঙ্কজ গুপ্তের লেখা নাটক নিয়েই কাজ হয় মূলত। তো খুব খুব যে রাজনৈতিক বার্তা দেওয়ার নয়, সামাজিক নাটক মেইনলি করা হয়, যেটা সমাজের গল্প বলা যায়। এইখানেও যে নাটকটা হচ্ছে, ভ্যাবলা যে নাটকটা আমরা করছি, সেটাও এরা সমাজেরই গল্প। একজন ভ্যাবলা আর ফুলমণি দুজনে তার গ্রাম থেকে কলকাতায় বেড়াতে আসে, এবং কলকাতায় বেড়াতে এসে তার বেশ কিছু ঘটনা ঘটে, এবং তারপরে একটা ওই সুন্দরভাবেই শেষ হয় ব্যাপারটা। তো দেখার জন্য দেখতে হবে, দেখলে ভাল লাগবে আশা করি। আর যে কলিতে বিষ, সেটা একদমই একটু কঠিন নাটক, সোহমের নির্দেশনায় হচ্ছে সেটাতে দুজন লোক একটা প্ল্যাটফর্মে দেখা হয়, এবং সেইখান থেকে নাটকটা চলে। ছোট নাটক, 0.5 ঘন্টা, 30-35-40 মিনিটের ম্যাক্সিমাম নাটক, দুটোই তাই। তো এইটাই রাহির, তো এরকমই ব্যাপারটা।
তোমাদের এই নতুন প্রোডাকশন 17 তারিখ গিরিশ মঞ্চে নাম 17ই ডিসেম্বর গিরিশ মঞ্চে নামছেটাতে একটু সমস্যা আছে শব্দটাতে। 17ই ডিসেম্বরে হচ্ছে। আমি শুধরে নিলাম, 17 তারিখ গিরিশ মঞ্চে হচ্ছে। একমাত্র থিয়েটারই যেটাতে ওঠা হয়। সিনেমায় লোকে নামে, স্টেজে মানুষ ওঠে, তো আমরা স্টেজে উঠছি। তো দুটো নাটক, যে কলিতে বিষ, যিনি নির্দেশনা দিচ্ছেন সোহম গুপ্ত, অন্যটা হচ্ছে ভ্যাবলা যেটা নির্দেশক তুমি। এটা মূল নাটক হচ্ছে পঙ্কজ গুপ্ত। তো ছোট করে যদি কিছু বলো তুমি। ওই ছুঁয়ে গেলে বললাম, হ্যাঁ অল্প ছুঁয়ে গেলাম। সেটা হচ্ছে ভ্যাবলাটা ওই একটা গল্প যেখানে সাধারণ দুটো মানুষ, ভ্যাবলা এবং ফুলমণি, দুজন কলকাতায় আসছে, এসে তার সাথে অনেক কিছু পরপর ঘটনা ঘটছে এবং পরবর্তীকালে এটা চোর আসে। সেই চোর, অনেকগুলো স্তর আছে ছোট্ট নাটকটার মধ্যেও, অনেকগুলো স্তর আছে। তো পারিবারিক ভালো লাগার নাটক, ছোটদের না অবভিয়াসলি নাটক নয়, বাট ভালো লাগবে। এটা খুব ভীষণ মানে একটা খুব কঠিন নাটক হলো এরকম নয়, কিন্তু ভালো নাটক। অনেকেই করছেন এখানে, আমাদের দলেরই ফুলমণি, দীপ সরকার করছে ভ্যাবলা, ফুলমণি করছে হচ্ছে বাণীগিরি, ডক্টর বাণীগিরি। এছাড়া একটা চরিত্র আছে খাস্তগির বলে, সেটা করছেন অর্পিতা দত্ত। পুলিশ করছে সোহম। 6-7টা চরিত্র রয়েছে, একটা পথচারী রয়েছে, সেটা সুদীপা। তারপরে প্রবীর দা বলে একজন, প্রবীর দা একটা আরেকটা ছোট পুলিশের চরিত্র করছে, এবং চোর করছে পরিতোষ সরকার। তো এই হচ্ছে মেন চারটে। আর একটা ছোট দিনু খুড়ো আছে, সেটা পঙ্কজ গুপ্ত করছেন। একটা মনের চরিত্র রয়েছে, যেটা আমি করছি। ছোট ছোট চরিত্র, মূলত 40 মিনিটের একটা নাটক। তো ছোটখাটো চরিত্রগুলো আসছে যাচ্ছে, কিন্তু মূলত ভ্যাবলা, ফুলমণি এবং চোর, এদেরকে নিয়ে গল্পটা আর কি। তো এই, আর যে কলিতে বিষ হচ্ছে আরেকটা নাটক, যেটা একটু কঠিন নাটক কম্পারেটিভলি, যেখানে দুটো মানুষের দেখা হচ্ছে একটা স্টেশনে, এবং এটা কথোপকথন, মেনলি কথোপকথন, অনেকটাই মানে দেখলে বোঝানো যাবে। এটা সাধারণই একটা নাটক সেই অর্থে। দুটো নাটক সেই দিনই 6:30 থেকে পরপর হবে। পর প্রথম যে কলিতে বিষ, তারপরে অনলাইনে টিকিটের ব্যবস্থা থাকছে? না, অনলাইনে টিকিটের ব্যবস্থা নেই, কারণ গিয়ে পাওয়া যাবে, বা যদি কেউ চান তাহলে আমরাও পৌঁছে দিতে পারি, সমস্যা নেই। এই দুটো নাটক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? আরো করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইবার একটা জিনিস চলে আসে, ছোট দল বড় দলের গল্প চলে আসে। আমরা যেহেতু সেই অর্থে ছোট দল, আমাদের কাছে অর্থনৈতিক সচ্ছলতা নেই, তো তার ফলে আমরা প্রচুর পরপর শো করতে পারি না। যে কলিতে বিশের আরেকটাই শো আছে 19 তারিখ, আর 26শে জানুয়ারিতে আমাদের আরেকটা নাট্য প্রতিযোগিতাতে যাওয়ার কথা আছে। সেখানে আমরা এখনো ঠিক করিনি কোনটা যাবে, ভ্যাবলা বা যে কলিতে বিষ, দুটোর মধ্যে একটা যাবে। তারপরে আমরা আবার হয়তো মার্চ এপ্রিল মাসে আবার হয়তো ভ্যাবলাটা করতে পারি। তো যদি আবার একটু ইনফ্রাস্ট্রাকচারের কথায় ফিরে যাই, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করি কলকাতা শহরে থিয়েটার যে সিনারিও, তুমি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে স্যাটিসফাইড? মানে ইনফ্রাস্ট্রাকচার মানে হলের ইনফ্রাস্ট্রাকচার বা এরকম কিছু? শুধু হল না, মানে ধরো তোমাদের মতো, তোমার কথায় মধ্যবিত্ত দল, তাদের একটা নাটক করতে, একটা প্রোডাকশন রেডি করে মঞ্চস্থ করতে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, যেগুলো তোমার মানে মতে না হওয়াটা বাঞ্ছনীয়, যদি জিজ্ঞেস করি? প্রথম হচ্ছে যে টাকা। একটা আজকালকার দিনে একটা ভালো প্রোডাকশন করতে গেলে যে টাকা খরচা হয়, সেটা একটা মধ্যবিত্ত দলের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে একটা জিনিস আছে, কেন্দ্রীয় এবং রাজ্য দুটো সরকারই কিন্তু থিয়েটার দলগুলোকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা দেন। তার কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো তৈরি করা এটা মধ্যবিত্ত দলের পক্ষে সমস্যা। এবং আমি জানি না পৃথিবীর অন্যান্য প্রান্তে কি, কিন্তু ভারতবর্ষে তো অ্যাটলিস্ট নেপোটিজম একটা খুব বড় সমস্যা। আমাকে কেউ চেনে না, তাই আমি টাকা পাবো না। তাহলে আমাকে চেনাতে হবে, ওই চেনানোর জন্য আমার টাকা খরচা করতে হবে, তারপরে আমি টাকা পাবো। তো এইটা সমস্যা, এই সমস্যাটা নিয়ে কোনো মানে কথা হবে না। কিছু গুটি কয়েক মুষ্টি মেয়র দল আছে যারা টাকা পয়সা পান,
এবং তারা তাদের শো বড় করে করতে পারেন। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে তারা সবাই মানে সমাজের কেউ মধ্যবিত্ত নন, অর্থনৈতিক মধ্যবিত্তর কথা বলছি না, অর্থনৈতিক সচ্ছলতা অসচ্ছলতায় যাচ্ছি নয়, তারা কোনো না কোনোভাবে পাওয়ারফুল, কোনো না কোনোভাবে পাওয়ারফুল কারুর সাথে পরিচিত। তো সেটা তো আজকে থেকে নয়, মানে হয়তো যবে থেকে পাওয়ার শব্দটা এসছে পৃথিবীতে তবে থেকেই এই জিনিসটা চলে এসেছে। ইতিহাসেও তাই দেখা যাচ্ছে এবং আজকেও তাই, মানে ভবিষ্যতেও তাই হবে। এবার ইনফ্রাস্ট্রাকচার যদি বলিস, যে হ্যাঁ প্রচুর ভালো ভালো হল তৈরি, মানে ভালো হল তো নয়, গুটি কয়েক হল, সরকারি গুটি কয়েক সরকারি হল রয়েছে। সেই গুটি কয়েক সরকারি হলেই আমাদের মতো দলদেরকে অভিনয় করতে হয়। একাডেমি ভাড়া এমন বেশি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, এমন বেশি যে আমাদের পক্ষে একটা একাডেমি ভাড়া করে করাটা একটা স্বপ্নের ব্যাপার আর কি। তো সেটা তো নেই অবভিয়াসলি, সেই ইনফ্রাস্ট্রাকচার কম্পারেটিভলি তো অবভিয়াসলি কম, মানে এতে, বাট চলে যাচ্ছে আর কি। খুব তাই জন্যই খুব মধ্যমানের প্রোডাকশন হচ্ছে। সব প্রোডাকশন যে ভীষণ ভালো হচ্ছে তা নয়। যারা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল কম্পারেটিভলি, তারা ভালো প্রোডাকশন করছে। বেশ কিছু দল আছে ভীষণ ভালো প্রোডাকশন করছে, মানে দেখার মতো প্রোডাকশন করছে। মানে এই সৌরভ পালধির যে দল ইচ্ছে মতোর একটা প্রোডাকশন হচ্ছে, যে জানলাগুলোর আকাশ ছিল, দেখার মতো একটা প্রোডাকশন, মানে দেখার মতো। মানে ওটা আমার মনে হয় যে এবছরে ওটা যে কেউ দেখেনি, যে থিয়েটার প্রেমী যে দেখেনি, সে মানে সে অনেক কিছু দেখেনি আর কি। তারপরে এই সংলাপের হুলুস্থুল বলে একটা প্রোডাকশন হচ্ছে, সংস্তবের গৌড়ের কবচ বলে একটা প্রোডাকশন হচ্ছে, এবং আরো অনেক প্রোডাকশন হচ্ছে যেগুলো খুবই ভালো, মানে সেগুলো খুবই ভালো। তারা খরচাও করছেন সেরকম ভাবে। তো ছোট দলের পক্ষে তো অবভিয়াসলি ভালো প্রোডাকশন করাটা একটু সমস্যা। মানে কলকাতা যদি ধরে নি, মানে আমাদের দেশের বলা যেতে পারে সাংস্কৃতিক রাজধানী। হুম। তো কলকাতার বাইরে তোমরা যখন যাও তোমাদের নাটক নিয়ে, হুম। মফস্বলে বা অন্য কোথাও, হুম। কিরকম সাড়া পেয়েছো? বেটার, বেটার? কলকাতা থেকে better? কলকাতা থেকে অনেক 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 বেটার। মফস্বলে তো ভীষণ ভালো, মানে মফস্বলে অ্যাকচুয়াল এই শিল্পটার একটা মানে চর্চা হয়, প্রপার চর্চা হয়। কারণ আমার মনে হয় মফস্বলে যদি অপশনস কম, তো তার ফলে মফস্বলের লোকজন না এইগুলোকে ভীষণ ভ্যালু দেন। মানে ভ্যালুস গুলো তো একটু প্রান্তিক হয়ে যাচ্ছে আসলে। মানে কলকাতার লোকেদের মধ্যে ভ্যালুস গুলো কোথাও না কোথাও তো হারিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কলকাতার লোকেরা মাল্টিপ্লেক্স বেশি পছন্দ করেন হয়তো। আর থিয়েটার এমন একটা জিনিস, আমিও মজা করে বলি যে থিয়েটারে না পপকর্নের দোকান নেই থিয়েটারের কোনো হলে। তার কিছু কারণ আছে। মানে পপকর্ন খেতে খেতে তুই থিয়েটার দেখবি না, মানে দেখা উচিত নয়, দেখবি না, এতটা ইন্টারঅ্যাক্টিভ হয় থিয়েটার। কিন্তু কলকাতার লোকজন হয়তো পপকর্ন খেতে খেতে কিছু না দেখলে সমস্যা হয়, তাই জন্য তারা সিনেমাতে বেশি ইন্টারেস্টেড, বা একটা অন্যরকম আর কি। মানে সন্ধেটা কলকাতার লোকেদের কাছে অনেক অপশনস রয়েছে, হয়তো মফস্বলের সেটা নেই, হয়তো সেটার জন্যই। বাট আদারওয়াইজ আমার মনে হয় যে কলকাতা থেকে একটু ভেতরের দিকে গেলেই সিনারিওটা অন্যরকম। এবং মফস্বলে কিন্তু ভীষণ ভীষণ ভালো, হ্যাঁ হল ভরে, উইকডেজে হল ভরে শো হয় একদম। মানে মফস্বল বেটার, ভীষণভাবে বেটার। কলকাতার অডিয়েন্স মানে মানে যদি জিজ্ঞেস করি তোমাকে, মানে কেমন, মানে অদ্ভুত। মানে আমি একটা অভিনয় দেখছি, মানে আমি প্রশ্নটা একটু রিফ্রেশ করি, সেটা হচ্ছে মানে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করা যদি ব্যাপারটা বলি, মানে কলকাতার অডিয়েন্স সেই জায়গা থেকে কেমন, মানে তোমার সেটাই বলছি। পার্সোনাল ভিউ যদি জিজ্ঞেস করি। আমি যতদিন বেশি অভিনয় করেছি তার থেকে বেশি দিন তো দর্শক, তো আমি তো প্রচুর থিয়েটার দেখি। ফর এক্সাম্পল, কোনো একটা থিয়েটারে যদি কোনো একজন সোকল সেলিব্রিটি থাকে, যিনি 4-5টা সিরিয়ালে অভিনয় করেছেন, তিনি ঢুকলেন, ইনভেরিয়েবলি সামনের দিকের লোক হ্যাঁ সিরিয়ালে না, হ্যাঁ তো এই করতে শুরু করবে সঙ্গে সঙ্গে। শো এর মধ্যে ফোন
বাজা, এবং শুধু বাজা নয়, এটা খুব সিরিয়াস একটা শুধু বাজা নয়, চোখের সামনে দেখা যে তিনি জোম্যাটোকে বলছেন যে আরে ডান দিকটা ঢোকো, এদিকে শো চলছে, ডান দিকে ঢোকো, ঢুকে ওই বাঁ দিকে লালবাড়ি তার ঠিক পাশে একটা গলি আছে, ওখান থেকে আর একটু ঢুকে গিয়ে ডান দিকে কাউকে জিজ্ঞেস করো, আমার বাড়ি পাবে। তার 3 তলায় গিয়ে খাবার দিয়ে আসতে বলছেন শোয়ের মাঝখানে। আমরা বলছি দাদা প্লিজ, মানে বাইরে গিয়ে জোম্যাটোকে বলুন না, এখানে বলছেন কেন? তো এই সংখ্যাটা প্রচুর, মানে এটা কিন্তু একটা দুটো সংখ্যা বলে বলছি না, এই সংখ্যাটা প্রচুর প্রচুর সংখ্যাটা। আর মোবাইল তো মানে এই মানে তুই যে প্রশ্নটা করলি যে কিরম স্ট্যান্ডার্ড দর্শক, তো এই দর্শকের স্ট্যান্ডার্ডটা এটাই, এটা কিছু করার নেই। এবং এটা এবার পরিষ্কার। যদি অভিনয়ের দিকে আসি, হুম। মোটামুটি এই মুহূর্তে মানে কলকাতা শহরে প্রতিভার তো অভাব নেই। কলকাতা বা আমাদের রাজ্যে যদি বলি, যারা বাংলা ভাষা নিয়ে কাজ করছে, তো থিয়েটারে আসতে গেলে বা যারা ধরো আসতে চাইছে, তাদের জন্য তোমার কি টিপস থাকবে? চরম সাহস প্রয়োজন। প্রথম টিপস হচ্ছে প্রচন্ড সাহস প্রয়োজন, যে সাহসটা আমাদের নেই। কারণ একটা অনিশ্চয়তা তো আছেই, সাংঘাতিক অনিশ্চয়তা আছে। এবং এই যে বললি প্রতিভার ছড়াছড়ি, তো এত ছড়াছড়ি প্রতিভার মধ্যে যেটা হয় যে কোনো কিছুই যদি তোর অতিরিক্ত হয়ে যায় তাহলে তার কোয়ালিটি ড্রপ করে। আর এই যে প্রতিভা, এই প্রতিভা দেখানোর তো এখন অনেক উপায় আছে। মানে তুই যদি সত্যি কথা বলিস যে প্রতিভা দেখানোর সব থেকে বড় উপায় হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। সবাই গায়ক সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকেই গান গাইছেন। আমি সেদিন একজনের গানে দারুণ লিখলাম মিউট করে শুনে, কারণ দারুণটা তাকে দিতে হবে, কিছু করার নেই। তার গানটা আমি শুনতে পারবো না, মানে সে আমার পরিচিত বলে এই কষ্টটা আমি করতে পারবো না আর কি। তো মিউট করেই দারুণ লিখলাম। তো আমার কি বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে তুই কি শুনেছিস? আমি বললাম না। এখন আমার এই দারুণটা একটা ব্যাপার হয়ে গেছে যে দারুণ টারুণ লিখলে লোকজন বুঝতে, মানে কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে, সৃজন, সোমেশ্বর, এরা রয়েছে, যারা বুঝতে পারে আমি শুনিনি ওটা বা আমি পড়িনি। তো সবাই লিখছেন, সবাই গাইছেন, এবং প্রতিভা ছড়াছড়ি হয়ে পড়ছে আর কি। তার ফলে ওই খুবই মধ্যমানের এবং নিম্নমানের কাজকর্ম হচ্ছে আর কি। তো তার ফলে ওই সাহসটা দরকার, যেটা তুই বললি যে আসতে গেলে কি দরকার। আসতে গেলে সাহস দরকার, এটা প্রথম কথা। 2 নম্বর পড়াশুনো দরকার। পড়াশুনোটা বড্ড কমে যাচ্ছে সবার মধ্যে, মানে না সাহিত্য পড়ছে, না থিয়েটার অভিনয় পড়ছে, কিছুই পড়াশোনাটা করছে না লোকজন আর কি। তো প্রতিভা নয় আর কি, তো সেটা সমস্যা আর কি। তো সুতরাং ওই পড়াশোনাটা করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব মানে আমি দেখেছি যাদের সাথে বড় হওয়া, আমার দাদা, আমার কাকা, জেঠু, এরা সবাই প্রচুর পড়াশুনো করেন, প্রচুর পড়াশুনো করেন, প্রচুর। মানে আমি এরকম প্রচুর লোকের নাম বলতে পারি যাদের সাথে 10 মিনিট বসে থাকা মানে কিছু শিখে ফেললাম আর কি, এরকম একটা ব্যাপার। তারা প্রচুর পড়াশুনো করেন। তো পড়াশোনাটা করতে হবে, চর্চা করতে হবে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক জায়গায় চর্চা করতে হবে যাতে কনফিডেন্স পাওয়া যায় আর কি। শুধু এইগুলো দরকার। আর সাহস দরকার, ভীষণভাবে সাহস দরকার, যে সাহসটা আমরা দেখাতে পারিনি, যারা আসছেন তারা দেখাচ্ছেন। মানে সিনসিয়ারিটিটা মাস্ট, মানে সব ক্ষেত্রেই তাই, শুধুমাত্র থিয়েটার নয়, সব ক্ষেত্রেই সিনসিয়ারিটি মাস্ট। আর এই যে একটা অদ্ভুত বাবল চলছে ফেসবুক এই সমস্ত ব্যাপারে, সেটা একদিন তো বন্ধ হয়ে যাবে। এটা তো আস্তে 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 এই বাবল একদিন ব্লাস্ট করবে, 100% ব্লাস্ট করবে, তখন সমস্যা হবে। কিরকম সমস্যা, মানে কারা পড়বে সমস্যা? এই 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 যে লোকগুলো যারা ফর এক্সাম্পল অত্যন্ত মধ্যমানের, এখন একটা নতুন কনসেপ্ট হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান। স্ট্যান্ড আপ কমেডি তো এই মুহূর্তে মানে বেশ জনপ্রিয়, মানে কলকাতাতেও এখন অনেকে বাংলায় কমেডিও করছেন অনেকে। খুব খারাপ করছেন। এবার এই যে খুব খারাপ করছেন, এই যে বললাম,
সমস্যাটা হচ্ছে কি, ভালো হয়েছে এটার বলার কেউ কোনো চায় না, মানে কারণ চায় না। ভাই কেন ভাল লাগলো, কি কারণে ভাল লাগলো? কিন্তু যেই তুই বলবি যে খুব খারাপ করছেন, সমস্যা জিজ্ঞেস করে কেন খারাপ লাগলো, তুই যদি বোঝাতে পারিস ভালো, বোঝাতে গেলে অনেক সময় লাগবে, সেই সময়টা ওরা তোকে দেবে না, তারপরেই বলবে তুমি কিছু জানো না। এবার আবার প্রথম লাইনটা থেকে আসছি, একটা মধ্যবিত্ত ছাপোষা মধ্যবিত্ত মানুষ যে জিনিসগুলো পারে না, হিংসে করতে যেমন পারে না, তেমন অপমানিত হতে পারে না, ওটাতে ওদের ভয় সমস্যা। তার থেকে বাবা এই খুব ভালো দারুণ লিখে দেওয়াটা বেটার। একটু কানেকশন থাকলো, যাকে লিখলাম সে ভাবলো যে বাহ আমাকে বেশ দারুণ বলেছে। এটা কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে আমিও করেছি, মানে তুমি এটা বললে আমি সবসময় করি এবং তুইও করিস, 100% তুই করিস, সমস্ত বুদ্ধিমান লোকেরাই সেটাই করে অ্যাকচুয়ালি। যে সৌমিন্দ্রদা একটা অত্যন্ত খাজা কবিতা লিখেছে এবং অত্যন্ত বাজে একটা কবিতা লিখেছে, যেটা লিখে আমি এটা ট্রাইও করেছি, যে অত্যন্ত বাজে, মানে যেটা পড়ে আমারই মানে, আমি তো ইউজুয়ালি কবিতা লিখে সোমেশ্বরকে পড়াই, সোমেশ্বর কি খুব বাজে হয়েছে, আমি দেখবি মজা দেখবি বলে আমি ফেসবুকে দিই, সবাই লিখে দারুণ, অসাধারণ, বিউটিফুল, থ্যাংক ইউ। রবীন্দ্রনাথের পড়া এত ভালো কবিতা কেউ লেখেনি, বুঝতে পেরেছিস? তোকে একটা ছোট্ট মানে আমি আমার আড্ডাতে সোমেশ্বর সৃজনের নাম আসবেই তাই জন্য বলছি। সোমেশ্বর একটা ছবি দিয়েছে, ছবিটা কোন একটা গুগল ফুগুল থেকে নামিয়ে একটা ছবি দিয়েছে, সুন্দর একটা ছবি, তার উপরে জীবনানন্দ দাশের একটা কবিতা দিয়েছেন, সবাই লিখছে ছবিটা কি সুন্দর, অসাধারণ ছবি, বিউটিফুল ছবি, কি ভালো লিখেছো। দু চারজন বললো কি ভালো লিখেছো, লাস্টে সমস্যা বললো এটা আমি লিখিনি, জীবন দাসের লেখা একটা। তো মানে এটা হচ্ছে সমস্যা। এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান উঠেছেন, তারা তো রোজগার করছেন, ভালোই রোজগার করছেন, এবং তারা অত্যন্ত মানে মধ্যমানের কন্টেন্ট দিয়েই রোজগার করছেন, যেগুলো ম্যাক্সিমামগুলোই বসে দেখা যায় না। একটা প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামের 6টা লোক মিলে একটা সেলিব্রিটিকে অপমান করছে, রোস্ট করছে, এবং সেটা লোকজন দেখছে। তো তো আমরা কোথায় নেমে পড়ছি আর কি, মানে একটা লোকের সাথে ঝগড়া করছে, সেটা আমরা দেখছি, তাই না? তো এবং এটাকে আমরা প্রতিভাও ভাবছি, সমস্যাটা এখানেই, এটাকে আমরা প্রতিভা ভাবছি যে ও কি ভালো এর প্রতিভা, ঠিক? তো সেটা অত্যন্ত খারাপ করা সত্ত্বেও এগুলো চলছে, হচ্ছে, ভালোই চলছে। না, আমরা কি কোনোভাবে মধ্যমেধাকে সেলিব্রেট করা শুরু করেছি? আমরা মধ্যমেধাকে সেলিব্রেট করছি না, আমরা নিম্ন মেধাকে সেলিব্রেট করছি। মধ্যমেধা হলে তো ঠিকঠাক ছিল, আমরা অত্যন্ত নিম্নমানের মেধাকে সেলিব্রেট করছি, এবং সেটাই আমরা করে চলবো বহুদিন, আগামী বেশ কয়েক বছর করব। তারপরে ভালো জিনিস খুব বেশি, মানে আমি তার কোটি কোটি উদাহরণ দিতে পারি, যেমন কাঁচা বাদাম বলে একটা গান হলো, সেটা কোনো কোনো জায়গায় মানে অন্য অনেক ভালো গানের থেকে বেশি হিট, ভিউ, ইত্যাদি 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 ইত্যাদি। তো এবং তারপর মানুষ ভুলেও গেল, মানুষের মধ্যে কোনো রেজিস্টেন্স পাওয়ার তৈরি হচ্ছে না। ওই যে বললাম পড়াশুনো কমে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে পড়াশুনো, তার ফলে নিম্ন মেধারই জয় হচ্ছে, এখন এগোচ্ছে নিম্ন মেধা, ম্যাক্সিমামই নিম্ন মেধা, যেগুলোর কোনো মানে হয় না। মানে এগুলো আমরা যে মজা বা যে স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে, আমি মাঝে মধ্যে দেখি যে কোন জায়গাটায় হাসবো, এইখানটা আমি বুঝতে পারছি না, একটু এখানটায় আর একটু উল্টে দিকে তো হাসি পায় কিনা, আমি কিন্তু হাসির মুড নিয়েই বসে দেখছি, আমি পাচ্ছি না। তার মানে আমি খুব উচ্চ মেধার মানুষ নই, আমি বারবারই আগেই মধ্যবিত্ত বলেছি, আমি অত্যন্ত মধ্যমেধার মানুষ, আমারও ওটাকে নিম্ন মেধা মনে হচ্ছে। তার মানে কতটা নিম্ন মেধার আর কি, এবং সেটা আবার অন্যান্য মানুষের খুব ভাল লাগছে। তার মানে কি আমি পুরো সমাজটাই নিম্ন মেধার হয়ে যাচ্ছে কি, আমি জানি না, সেটা মানে সেটা নিয়ে আমি মার খাবো হয়তো বেরোলে, বাট এটা তো সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা কোনো জায়গা নেই। কিন্তু তুমি এইটুকুনি আশাবাদী যে বাবলটা একটা না একটা সময় বাস্ট করবে? হ্যাঁ, মানে আশাবাদী, কিন্তু আমি কতটা আশা হবে আমি জানি না, কিন্তু আশাবাদী। অবভিয়াসলি এর বাবল তো বাস্ট করা উচিত। মানে আমি একজন ইউটিউবার, প্রখ্যাত একজন ইউটিউবারের সাথে আমি চাকরি করতাম, তো তার সাথে আমার কথা হচ্ছিল,
বহুদিন আগের ঘটনাই বলছি। সে খুব সুন্দর সুন্দর ভিডিও দিত, আমার খুব ভালো লাগতো। তার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেখতাম, বেশ ভালো লাগতো। তো একদিন একটা ভিডিও দিল এবং তাতে অশ্রাব্য গালিগালাজ দিল। পরের দিন অফিসে এসছে, এসেই আমি বললাম, কিরে এটা, আমি তার নাম বলছি না, তো এটা কি করলি? ও ঘুরে গেলে, আমি জানতাম তুমি এটা বলবে, আমি জানতাম। তুমি কি একটা জিনিস জানো, আমি লাস্ট 30টা ভিডিওতে যা ভিউ পেয়েছি, এই ভিডিওতে তার অ্যাটলিস্ট 10 গুণ বেশি ভিউ পেয়েছি। তো তোমার মনে হচ্ছে মার্কেট তো এটাই চাইছে, তাই এটা দিচ্ছি। বাবল ব্লাস্ট করবে কি করবে না জানি না, বাট এন্ড অফ দ্য ডে হয়তো করবে। এই নোটটা নিয়ে আমরা যদি আজকের আড্ডাটা সাম আপ করি, তো থ্যাংক ইউ ভেরি মাচ সৌমেন্দ্রদা আজকে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। এটা ইম্পর্টেন্ট, এরকম একটা পরিবেশে, এরকম একটা জায়গায় এই রকমভাবে এরকম আড্ডা আমরা তো মেরেই থাকি, প্রচুরভাবে মেরেই থাকি। সো এরকম একটা জায়গায় যেরকম একটা আড্ডা মারতে দিলি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ, রাহির তরফ থেকে ধন্যবাদ, আমার রাহির যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা আমরা এরমভাবে মধ্যমানের থিয়েটার বা মধ্যবিত্ত থিয়েটার করার চেষ্টা করছি, তাদের তরফ থেকেও তোকে ধন্যবাদই জানাই অ্যাকচুয়ালি। একদম। আমি তো নিজে যাবই দেখতে তোমাদের 17 তারিখ গিরিশ মঞ্চে, টিকিট কেটে। অবশ্যই টিকিট কেটে। হ্যাঁ, ডেফিনেটলি। তো আপনারা যারা দেখছেন 17 তারিখ গিরিশ মঞ্চে 6:30টার সময় শো, সময় পেলে অবশ্যই যাবেন। সৌমেন্দ্রদার নাটক আসছে, রাহির নাটক আসছে। তো তুমি কিছু বলবে, আমাদের দর্শকদের কিছু বলবে? পারলে আসবেন, বুধবার দিনটা 17 তারিখ অগাস্ট মাসের, ডিসেম্বর মাসের 17ই ডিসেম্বর 6:30 গিরিশ মঞ্চে। আমরা প্রচেষ্টা করি, আমরা একটা ছোট দল, চেষ্টা করি আপনারা এলেই একটু সাহস পাই, পরের একটা শো করতে পারবো। তো সেরকমই ব্যাপার। তো রহিদীপ তো আসছেই, মানে তো ভীষণভাবে। ঠিক আছে, আজকের মতো আমাদের আড্ডাটা এই পর্যন্তই। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লাগে, প্লিজ একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। যত সাবস্ক্রাইবার বাড়বে, যত ভিউ বাড়বে, আমরা আরো ভালো কাজ করার উৎসাহ পাবো, আরো গেস্টদের আমাদের আড্ডায় নিয়ে আসতে সমর্থ হব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।